আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিক মাহমুদ ফেরদৌস, কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন। যেহেতু আমি কলোরেক্টাল সার্জন, আমার কাছে মূলত ম্যাক্সিমাম পেশেন্টই আসে হচ্ছে পাইলস, ফিশার, ফিস্টুলা অথবা ক্যান্সার। আর এসব ক্ষেত্রে সবচেয়ে কমন যে সিমটমটা নিয়ে আসে সেটা হচ্ছে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া। তো এরকম যখন রক্ত যায় অথবা রক্ত যাওয়ার কারণ হিসেবে আমরা যখন যে বলি যে পাইলস হয়েছে, তো পাইলসের সমাধান হিসেবে জানতে চাই যে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আমরা সাধারণত কমন যে অ্যাডভাইস দিই প্রথমে সেটা হচ্ছে আপনি পায়খানাটা নরম রাখবেন। আর পায়খানা নরম রাখার জন্য আমরা বলি ইসবগুলের ভুসি খাইতে। তো অনেক পেশেন্টই আমাদের জিজ্ঞাসা করে যে আমরা যে ইসবগুলের ভুসি খাবো, তো ইসবগুলের ভুসিটা কিভাবে খাবো, কখন খাবো, কতটুকু খাবো, কতদিন খাবো। তো ইসবগুলের ভুসি সম্বন্ধে অনেক মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। যেমন ম্যাক্সিমাম পেশেন্টই যেটা করে যে ইসবগুলের ভুসি রাতে ভিজায় এবং সারা রাত ভিজানো থাকার পরে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তারপরে ইসবগুলের ভুসিটা খায়। তো আসলে এটা কি আইডিয়াল? নট এট অল। কারণ হচ্ছে যে ইসবগুলের ভুসি কিন্তু এভাবে নর্মালি খাওয়ার কথা না। তাহলে কখন খাবে? আমরা বলি যে ইসবগুলের ভুসি যদি একবেলা খায় সেটা খাবে হচ্ছে সকালবেলা, আর যদি দুই বেলা খায় তাহলে সকালে এবং সন্ধ্যায়। এখন কেন এটা বলা হয় সেটা হচ্ছে যে রাতে শোয়ার সময় যে এসবগুলোর ভুসিটা খায় সেটা খাওয়ার কারণে দেখা যায় যে সারা রাত পানি খাওয়া হয় না, ফলে সকালবেলা কিন্তু টয়লেটটা শক্ত হওয়ার একটা পসিবিলিটিস থাকে। কারণ এসবগুলোর ভুসি খাওয়ার পরে প্রচুর পরিমাণে পানি খেতে হয়। ফলে সকালে এবং সন্ধ্যায় যদি খায় তাহলে বেড টাইমে বেডে যাওয়ার আগে পেশেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে সময় পায় পানি খাওয়ার জন্য, ফলে টয়লেটটা সফট থাকে। নেক্সট যে কোশ্চেনটা আসে, আমি কতটুকু খাবো। দেখা যায় আমি পেশেন্টকে বললাম যে এসবগুলোর ভুসি খাবেন, সে 1 চামচ খাচ্ছে, 2 চামচ খাচ্ছে, পরে এসে বলতেছে এসবগুলোর ভুসি খেয়ে তো আমার কোনো কাজ হচ্ছে না। এখন কথা হচ্ছে এসবগুলোর ভুসি খাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে এরকম মুষ্টি করে 2 মুষ্টি পরিমাণ খাবে এবং 2 মুষ্টি করে 2 বেলা খাবে। এখন কথা হচ্ছে যে সবসময় কি 2 বেলা খাবে? না, যার যতটুকু লাগে। কারো যদি 1 মুষ্টিতে কাজ হয় তাহলে 1 মুষ্টি খাবে, কারো যদি 2 মুষ্টি লাগে 2 মুষ্টি খাবে, কারো যদি একবেলা খাইলে কাজ হয় তাহলে একবেলা খাবে, কারো 2 বেলা লাগলে 2 বেলা খাবে। এখন কথা হচ্ছে যে ইসবগুলের ভুসি যে খাবে পেশেন্ট, ইসবগুলের ভুসি কতদিন খাবে? আমরা সাধারণত বলি যখন অ্যাকুট স্টেজ থাকে, যে পেশেন্টের কনস্টিপেশন হচ্ছে, কনস্টিপেশন হওয়ার কারণে পেশেন্টের দেখা যাচ্ছে যে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে অথবা মলদ্বারে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত এই ব্যথা থাকে বা ব্লিডিং হয় এবং কোষ্ঠকাঠিন্য থাকে সেই পর্যন্ত আমরা সাধারণত এই ইসবগুলের ভুসিটা কন্টিনিউ করতে বলি। অনেক সময় পেশেন্ট দেখা যায় তার লাইফ লং অর্থাৎ সারা জীবন ধরেও কিন্তু ইসবগুলের ভুসি খেতে পারে। অনেক পেশেন্ট আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমি যে ইসবগুলের ভুসি খাচ্ছি লম্বা সময় খাইলে কি কোনো সমস্যা হবে কিনা। আসলে ইসবগুলের ভুসিটা হচ্ছে একটা উদ্ভিদের বীজ, অর্থাৎ আমি যে শাকসবজি খাচ্ছি বা ফল ফ্রুটস খাচ্ছি, এই শাকসবজি বা ফল ফ্রুটসের যে কাজটা ইসবগুলের ভুসি কিন্তু সেম কাজটাই করে। এখন কথা হচ্ছে যে অনেক পেশেন্ট এসে বলে যে ইসবগুলের ভুসি আমি যখন একটা বাচ্চাকে দিচ্ছি বা একটা ইয়াং অ্যাডাল্টকে দিচ্ছি, সে বলতেছে ইসবগুলের ভুসি খেতে তো ভালো লাগে না। ফলে অনেক পেশেন্টই এটা খেতে চায় না। সো কেন খেতে চায় না? কারণ হচ্ছে যে পানির সঙ্গে যখন ইসবগুলের ভুসি ভিজিয়ে খায় তখন কিন্তু এটা আসলে খুব একটা টেস্টি লাগে না। ফলে অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা খুবই একটা বিটার এক্সপিরিয়েন্স থাকে এবং অনেকের ক্ষেত্রে একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে এসবগুলোর ভুসিটা কিভাবে খাবে? শুধু কি পানির সঙ্গে মিশিয়ে খাবে? না, এটা যে কোনোভাবেই খাওয়া যেতে পারে। যেমন আমরা বলি যে 1 গ্লাস দুধের সঙ্গে আপনি খেতে পারেন, হরলিক্সের সঙ্গে খেতে পারেন, অথবা পেশেন্টের যদি ডায়াবেটিস না থাকে তাহলে পেশেন্ট কিন্তু চিনি মিশিয়েও খেতে পারে। আবার অনেক সময় বলি যে ফ্রুট জুস করে ফ্রুট জুসের সাথে খেতে পারেন, অথবা লেবু দিয়ে শরবত করে শরবতের সাথেও খেতে পারেন। আহ এক্ষেত্রে অনেক পেশেন্ট আবার আমাদের কাছে এসে জিজ্ঞেস করে বাজারে তো খোলা ইসবগুলের ভুসি পাওয়া যায়, আবার কিছু কিছু ফার্মেসিতে প্যাকেট হিসেবে পাওয়া যায়, কিছু কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, তারাও এই ইসবগুলের ভুসিটা মার্কেটিং করে থাকে। এখন কোনটা খাবে? পেশেন্ট জিজ্ঞেস করে যে কোনটা বেশি ভালো। আপনি যে কোনোটাই খেতে পারেন। আপনি খোলাটাও খেতে পারেন, অথবা প্যাকেটেরটাও খেতে পারেন, অথবা ফার্মাসিউটিক্যালসের যে কোম্পানি আছে সেটাও খেতে পারেন। আবার কোনো কোনো পেশেন্ট এসে জিজ্ঞাসা করে আমি তো ইসবগুলের ভুসি খাই, অথবা আমি ইসবগুলের ভুসির সঙ্গে তুকমা খেতে পারবো কিনা, অথবা অনেকে বলে সিয়াসিড খেতে পারবো কিনা। সিয়াসিডও খাইতে পারবেন, ইসবগুলের ভুসির সঙ্গে তুকমাও খাইতে পারবেন। অর্থাৎ এগুলো সবগুলোর কাজই হচ্ছে একই রকম কাজ। সুতরাং ইসবগুলের ভুসি সম্বন্ধে আমাদের যে ভ্রান্ত ধারণা, অর্থাৎ এই যে রাতে ভিজিয়ে সকালে খাওয়া, অথবা ধরেন যে সকালে ভিজিয়ে রাতে খাওয়া, এটা করা যাবে না। যখন ভিজাবেন তখনই খাবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন।
আর ইসবগুলের ভুসি খাওয়ার পরে অনেক পেশেন্টই আমাদের কাছে কমপ্লেন করে আসলে ইসবগুলের ভুসি খাওয়ার পরে তো পায়খানাটা মোটা হয়ে বের হয়। তো ইসবগুলের ভুসির কাজই কিন্তু এটা। ইসবগুলের ভুসির মেইন কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে পায়খানাটাকে সফট রাখবে অর্থাৎ নরম রাখবে, এবং পায়খানাটা মোটা হয়ে বের হবে, ফলে সে ন্যাচারাল ডাইলেটর হিসেবে কাজ করবে। অনেকের মলদ্বার যদি সরু থাকে তাহলে সেই সরু মলদ্বারও কিন্তু সে স্বাভাবিক করে। আবার অনেক পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে আমি যে ইসবগুলের ভুসিটা খাবো এটার আসলে উপকারিতাটা কি। এটার যে শুধু মলদ্বারেই উপকারিতা আছে তা কিন্তু না, অর্থাৎ এটা সবসময় যে পায়খানা সফট রাখবে, পাইলস, ফিশার, ফিস্টুলা বা এই জাতীয় সমস্যার সমাধান করবে তা না। এটা অন্যান্য কিছু উপকারী দিকও আছে। যেমন কারো যদি ব্লাড সুগার বেশি থাকে এটা ব্লাড সুগারটাকে লো করে, কারো যদি দেখা যায় লিপিড প্রোফাইলে সিরাম লিপিডটা বেশি থাকে অর্থাৎ রক্তে চর্বির মাত্রা বেশি থাকে সেটাও কমায়, কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমায়, হার্টে বা হৃদরোগের ঝুঁকি কমায়, স্ট্রোকের ঝুঁকি কমায়। ইভেন আপনার পায়খানাটা যেহেতু সফট হচ্ছে ফলে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের ঝুঁকিটাও কমায়। সো আমরা যদি বলি যে ফার্স্ট এড ফর কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের জন্য প্রথম চিকিৎসা কি, প্রথম চিকিৎসাটাই হচ্ছে এই ইসবগুলের ভুসি। এবং পরবর্তীতে যদি আপনার কনস্টিপেশন কারেকশন না হয় সেই ক্ষেত্রে আপনি ইসবগুলের ভুসির সঙ্গে অন্যান্য মেডিসিন খেতে পারেন। সো আমার মনে হয় ইসবগুলের ভুসি সম্বন্ধে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে এগুলো সবারই মিটবে, এবং আমরা সঠিক নিয়মে ইসবগুলের ভুসিটা খাবো, এবং আমরা কনস্টিপেশন বা এই কনস্টিপেশন রিলেটেড যে সমস্যাগুলো আছে, পাইলস বা অ্যানাল ফিশার বা মলদ্বারে ব্যথা, এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।